যে ছায়ার যে বইটা রয়েছে না, ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে পদার্থবিদ্যা, সেই বইটা আমরা স্টার্ট করছি। তো সেই বইটা স্টার্ট করলে এই বইটাকে আমরা বেস বানিয়ে এর সাথে সাথে এনসিআরটি কভার হবে। কারণ কি 11 পোর্শনের সাথে সাথে তোমার নিট বা আইআইটি বা যেই জন্য যদি টার্গেট থাকে, তাহলে কি হবে, এই বইটাকে তুমি বেস বানিয়ে 11th তো কমপ্লিট করবা, তার সাথে এর সাথে যে এনসিআরটি রয়েছে, এনসিআরটি প্লাস অন্যান্য বইয়ের যে কভারেজ সেটা এখানে কমপ্লিট করানো হবে। কিভাবে করানো হবে দাদা, দেখো যে পদার্থবিজ্ঞান এটা বেস বেস বানিয়ে এর সাথে সাথে এনসিআরটির সাথে অন্য কোনো বই, অন্য বই যেগুলো রয়েছে সেগুলোও কভার করানো হবে। তো দেখো, এই হচ্ছে ছায়া প্রকাশনের পদার্থবিজ্ঞান নতুন সেমিস্টার অনুযায়ী। দেখো নতুন যে সে ইয়ে এসছে সিলেবাস অনুযায়ী সেমিস্টারে ইউনিট 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। কার কার লেখা দেখো, দোয়ারি বলছে, দোয়ারি, মজুমদার এবং মাইতির লেখা। সঙ্গে প্র্যাকটিস বুকও ছিল এর সাথে। আমরা তো প্র্যাকটিস অনেক অনেক প্র্যাকটিস করাবো, এ নিয়ে কোনো ডাউট নেই। দেখো, এরই দেখো প্রথম যে চ্যাপ্টার রয়েছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই চ্যাপ্টারটা থেকে আসতে স্টার্ট করবো। ভৌত রাশির মাত্রা, পরিমাপ ও মাত্রা। প্রথমে দেখো, এখানে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ একটা, কোনো এক ব্যক্তি কিছু একটা পরিমাপ করছে একটা একটা স্কেলের সাহায্যে। এটাকে বলে কি, এটাকে কোন স্কেল বলে, সেগুলো আমরা জানবো, পরে জানবো এগুলো। ঠিক আছে, রুলার স্কেল বা সাধারণ স্কেল ছাড়াও দু রকম স্কেল রয়েছে, একটা ভার্নিয়ার স্কেল, একটা স্ক্রু গেজ রয়েছে, কার সাহায্যে মাপা হয় সেগুলো আমরা সব ডিটেলসে জানবো। তো দেখো, এবারে দেখো এইটাই প্রথম যে এর পোর্শনে কিছুটা আগে ছিল সেটা বাদ দিয়ে যে মেন যেখান থেকে শুরু করছি সেটা দেখো। পদার্থ আর শক্তি। পদার্থ আর শক্তি মানে কি, পদার্থ মানে কি, দাঁড়াও একটু কালিটা চেঞ্জ করে অন্য কালি নেই, নাহলে সাদার পরে লিখলে সাদা বোঝা যাবে না। দেখো পদার্থ, এই পদার্থ মানে কি, পদার্থ বা ম্যাটার। পদার্থ বা ম্যাটার ইংরাজিতে কিছু কিছু টার্ম জানতে হবে। পদার্থ বা ম্যাটার, পদার্থ বা ম্যাটার মানে কি, পদার্থ হচ্ছে যার কিছুটা আয়তন জুড়ে থাকবে, যে কিছুটা স্থান দখল করবে এবং যার ভর থাকবে। কি থাকতে হবে, এক তো যার কি থাকতে হবে, ভর থাকতে হবে, এবং সে কিছুটা স্থান দখল করতে পারবে, তাকেই কি বলবো, পদার্থ বলবো। যেমন দেখো, বায়ু, বায়ু কিছুটা জায়গা দখল করে। বা কোনো একটা জমি গ্যাস ভাবো, গ্যাসকে সিলিন্ডারে রাখা হচ্ছে, তাহলে তার ওজন থাকবে প্লাস সেই যে পাত্রে রাখবো তার আয়তন নেবে, ওই আয়তনটাকেই তার স্থান দখল করা বলে। তাহলে এইটাকেই বলছে কি পদার্থ। পদার্থ মানে কি, যার কিছুটা ভর থাকবে, যার ভর থাকবে এবং যার আয়তন থাকবে, মানে যা কিছুটা স্থান দখল করবে, তাকেই কি বলবো, পদার্থ। তো দেখো এখানে কি বলছে, প্রকৃতিতে বিভিন্ন উপাদানগুলিকে পদার্থ বলে। কোনগুলো, সবগুলোকে বলে না, যাদের কি থাকবে, ভর থাকবে আর যাদের কি আয়তন থাকবে, মানে কি যারা কিছুটা স্থান দখল করবে, কিছুটা স্থান দখল করবে। যেমন বায়ু রয়েছে, জল রয়েছে, মাটি রয়েছে, বালি রয়েছে, পাথর, লোহা, তামা ইত্যাদি। পদার্থ তিন ধরনের হয়, পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক পদার্থ, কি কি রয়েছে দেখো, মৌলিক পদার্থ বা এলিমেন্ট, যৌগিক পদার্থ বা কম্পাউন্ড, আর কি মিশ্র পদার্থ না, আর কি রয়েছে, মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ মানে কি, মৌলিক পদার্থ মানে কি, একই টাইপের অণু দিয়ে তৈরি, একই টাইপের পরমাণু দিয়ে তৈরি, একই টাইপের পরমাণু দিয়ে তৈরি, তারা কি মৌলিক পদার্থ। কোনটা, ধরো অক্সিজেন যদি আমরা লিখি, অক্সিজেন ও, এই অক্সিজেন এটা হচ্ছে পরমাণু, এটা এটা কি পরমাণু, অক্সিজেন এটা কি একটা লেখা আছে পরমাণু। যখন আমি O2 লিখলাম, এটা কি হলো, অণু, এটা কি হলো, অণু। আমি O3 লিখলাম, ওজোন গ্যাসের সংকেত, এটাও কি হলো, অণু। এটাও কিন্তু অণু এসছে, এখানে দুটো অণু, এটা কটা অণু, তিনটে অণু। এখানে কটা পরমাণু বলো তো, এখানে দুটো পরমাণু রয়েছে। এখানে একটা অণু, মানে সরি এটা একটা অণু, এখানে কথা একটাই অণু, কিন্তু কটা পরমাণু আছে এখানে, দুটো পরমাণু। মানে দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 তৈরি হয়েছে। একইভাবে তিনটে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, O3 তৈরি হয়েছে, O3। তাহলে এইগুলো সব কি, এইগুলো সব মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মানে কি, একই টাইপের অণু দিয়ে তৈরি হবে। যেমন হাইড্রোজেন, H2। আর হাইড্রোজেন কি একটা পরমাণু, আর হাইড্রোজেন কি অণু, এই অণুটা একটা মৌলিক অণু, এই অণুটা কি একটা মৌলিক অণু। আবার যৌগিক অণু কোনগুলো হবে দেখো, দেখো বা কম্পাউন্ড, যেটাকে যৌগিক পদার্থ বলেছে। যেমন দেখো CH4 লিখলাম, এখানে কি কি রয়েছে দেখো, সি একটা পদার্থ, সি একটা পরমাণু রয়েছে, সি একটা পরমাণুর সঙ্গে চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে না, চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করেছে, একটা মিথেন তৈরি করেছে। তাহলে এটা কি এসছে, এটা একটা যৌগিক। যেমন তুমি জল লিখলে, জলে কি কি পরমাণু রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে এটাও কি যৌগিক হয়েছে। যেমন তুমি যদি HCl লেখো, অ্যাসিড, তাহলে এটা কি হবে, যৌগিক হবে। যদি তুমি Cl2 লেখো, তাহলে এটা কি হবে, মৌলিক। কারণ কি, সি একই টাইপের অণু, একই টাইপের পরমাণু যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে মৌলিক আর যৌগিক বোঝা গেছে। মিশ্র কোনগুলো, যেখানে অনেক টাইপের, যেখানে অনেক টাইপের অণু থাকবে। যেমন ধরো বায়ুতে, যদি তুমি বায়ুতে দেখো, যদি তুমি বায়ুকে দেখো, যদি তুমি বায়ুকে দেখো, বায়ুতে কি কি থাকে, নাইট্রোজেন থাকে না 78% মতো, অক্সিজেন থাকে, CO2 থাকে, O3 থাকে, অন্য জলীয় বাষ্প থাকে, এগুলো সব থাকে। তাহলে এইগুলো সব একসঙ্গে কোথায় রয়েছে,
এগুলো সব একসঙ্গে কোথায় রয়েছে, এগুলো সব একসঙ্গে কোথায় রয়েছে, বায়ুতে রয়েছে। তাহলে এটা একটা কি, এটা একটা কি মিশ্র পদার্থ। যদি তুমি H2SO4 বলো, H2SO4 বলো, তাহলে এটা বলো যৌগিক না মিশ্র? এটা যৌগিক মিশ্র, যৌগিক পদার্থ না মিশ্র পদার্থ বা মৌলিক পদার্থ? দেখো হাইড্রোজেন রয়েছে, আর কি রয়েছে, সালফার রয়েছে, অক্সিজেন রয়েছে, আর কি রয়েছে, সালফার রয়েছে, অক্সিজেন রয়েছে। এখানে সেম টাইপের একটা অণুর মধ্যেই, সেম টাইপের মানে কি সালফিউরিক অ্যাসিড একটাই রয়েছে, এর সঙ্গে কোনো HCl অ্যাসিড নেই বা এর সঙ্গে কোনো নাইট্রিক অ্যাসিড নেই। যদি এগুলো মিক্সচার থাকতো তাহলে সেটা হচ্ছে কি মিশ্র পদার্থের মধ্যে পড়তো। কিন্তু H2SO4 একই প্রকারের রয়েছে, একই প্রকারের রয়েছে, তার মধ্যে কি হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন, তার মানে এটা কি আসছে, এটা যৌগিক পদার্থ। তার মধ্যে এটা কি আসছে, যৌগিক পদার্থ। বোঝা গেছে? যে একইভাবে উদাহরণ কি কি রয়েছে দেখো, এর মিশ্র পদার্থের মধ্যে দেখো মৌলিক পদার্থের উদাহরণ কি দেওয়া, হাইড্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, জল রয়েছে, জল আবার কি দেখো, জল, সাধারণ লবণ ইত্যাদি যৌগিক পদার্থ। জলের সংকেত কোনটা, এই যে জলের সংকেত H2, যেটা বোঝালাম। সাধারণ লবণ মানে কি NaCl, NaCl মানে কি NaCl, এর মানে কি NaCl একটা Na একটা পরমাণু আর Cl একটা পরমাণু, দুটো আলাদা আলাদা পরমাণু যুক্ত হয়েছে, তাহলে তাহলে কি হবে এটা, তাহলে এটা কি যৌগিক পদার্থ হবে। আর বায়ু আর দুধ কি মিশ্র পদার্থ, দুধেও বিভিন্ন উপাদান থাকে, বিভিন্ন টাইপের অ্যাসিড থাকে। তাহলে এখানে দেখো আমরা বায়ুটা কি দেখছি, এই যে বায়ুর উপাদানে কি কি থাকে, নাইট্রোজেন থাকে, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা নাইট্রোজেন পরমাণু। আর যদি N2 লিখি তাহলে কি হবে, নাইট্রোজেন অণু। একইভাবে অক্সিজেন পরমাণু আর অক্সিজেন অণু লিখলে কি হবে, O2। তাহলে এই অক্সিজেন O2 এটা কি অণু, মৌলিক অণু, এগুলো সব কি মৌলিক অণু। আর্গন কি আর্গন কত পার্সেন্ট থাকে, 0.934%। যে আমরা টেনে যে পড়েছি যে 18 নম্বর শ্রেণীতে কি থাকে, নিষ্ক্রিয় গ্যাস থাকে। নিষ্ক্রিয় গ্যাসের যতগুলো গ্যাস রয়েছে তার মধ্যে কেবলমাত্র আর্গন কত হয়, আর্গনের পরিমাণ কত, পয়েন্ট পয়েন্ট 0.434%, না 0.934% থাকে হচ্ছে আর্গন, সবচেয়ে বেশি পরিমাণ বায়ুতে থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, 0.031%। অন্যান্য উপাদান মানে কি জলীয় বাষ্প থাকবে, জলীয় বাষ্পের মধ্যে কি ওয়াটার ভেপার, জলীয় বাষ্প মানে কি জল বাষ্পভূত হয়ে গেছে সেটা। H2 দেখো এটা কি মিশ্র পদার্থ না যৌগিক পদার্থ না মৌলিক অণু, তাই বলো এটা কি, এটা যৌগিক অণু, কারণ কি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে। বোঝা গেছে? এরপরে দেখো, এরপরেই কি বলছে দেখো, সনাতন পদার্থবিদ্যা মানে ক্লাসিক্যাল যে ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স মানে যে নিউটনের যে ফিজিক্স রয়েছে, মানে কি মডার্ন ফিজিক্সের আগে। মডার্ন ফিজিক্স আর সনাতন পদার্থবিদ্যা বা ক্লাসিক্যাল ফিজিক্স কি, যখন কোনো ম্যাক্রো সাইজে, ম্যাক্রো মানে কি যেগুলোকে আমরা চারিপাশে দেখতে পারি, আশেপাশে যা দেখতে পাই এগুলো সব ম্যাক্রো। আর যেগুলো দেখা যায় না, অণু পরমাণু খালি চোখে দেখা যায় না, যাদের কি একেবারে সাইজ কি একেবারে ক্ষুদ্র, সেইগুলোর ক্ষেত্রে যে ফিজিক্স লাগবে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স আসবে। কোয়ান্টাম ফিজিক্স, সেখানে কার কার সূত্র আসবে, সেখানে হচ্ছে বিভিন্ন কোয়ান্টাম মেকানিজম, কোয়ান্টামের যে বিজ্ঞানীরা আছে, যেমন হচ্ছে আইনস্টাইন আসবে, প্ল্যাঙ্ক আসবে, ওদের থিওরি। কিন্তু যে মডার্ন যে সনাতন পদার্থবিদ্যা কার উপর বেস করে তৈরি হয়েছে, সাধারণত বেস কার নিউটনের ফিজিক্স, মানে ক্লাসিক্যাল ফিজিক্স কার উপর বেস করে, নিউটনের, যেখানে বড় বড় অবজেক্টের নিয়ে আমরা ডিল করবো। দেখো কি বলছে, সনাতন পদার্থবিদ্যা অনুসারে প্রকৃতিতে দুটি সত্তা রয়েছে, কোনটা, ওই যে কি কি, পদার্থ আর শক্তি। পদার্থ আর শক্তি, পদার্থ মানে কি যার কিছুটা ভর থাকবে এবং যে কিছুটা স্থান দখল করবে তাকে কি বলবো, পদার্থ। পদার্থ কি পদার্থ আর কি শক্তি, এরা উভয় অবিনশ্বর, মানে কি পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, কোনো পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আর কি বলছে, পদার্থ কেবলমাত্র এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে, পদার্থের সৃষ্টি হয় না বা বিনাশ হয় না, এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে। একইভাবে শক্তির ক্ষেত্রেও তাই। এই পদার্থ থেকে কি সূত্র এসছে, ভরের সংরক্ষণ সূত্র, মানে ভরের কোনো সৃষ্টি, ভরের কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না। ভর কি হয়, এক এক জায়গা থেকে অন্যটায়, মানে কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো কিছুতে ভর কি হবে, এক্সচেঞ্জ হবে, মানে কিছু ভর এখান থেকে ওটা যাবে, ভরের পরিবর্তন হবে। ভর সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। একভাবে শক্তিরও তাই, শক্তির কি ধ্বংস বা সৃষ্টি করা যাবে না, শক্তি কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে ট্রান্সফার হবে। তবে আধুনিক পদার্থবিদ্যা মানে কি, আইনস্টাইনের থিওরি আর আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী, মডার্ন ফিজিক্স মানে কি, আইনস্টাইন থাকবে, কোয়ান্টামের মধ্যে ওখান থেকে আসবে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আসবে অনেক বিজ্ঞানী, শ্রোডিঞ্জার চলে আসবে, তার থিওরি অফ রিলেটিভিটি অনুসারে পদার্থকে শক্তিতে বা পদার্থে পরিণত করা সম্ভব। মানে কি, যে পদার্থ রয়েছে সেই পদার্থকেই, এই যে ভর মানে এই যে আমরা আইনস্টাইনের যে সমীকরণ ছোটবেলায় দেখেছি, E=mc², এটা হচ্ছে এখানকার ব্যাখ্যা। কি বলছে, যে কোনো বস্তুর ভরকে এম, সেই বস্তুটা যদি আলোর স্পিডে চলে, আলোর স্পিড কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে সে এক সেকেন্ডে তিনের পেছনে কতগুলো শূন্য হবে, 8টা শূন্য, এত দূরত্ব অতিক্রম করবে এক সেকেন্ডে। এত স্পিড যদি হয় তাহলে সেই বস্তুর ভরটা শক্তিতে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ভর কিসে পরিবর্তন হচ্ছে, শক্তিতে ট্রান্সফার হচ্ছে, পদার্থ থেকে
পদার্থে পরিণত হলে তাকে কি বলছো? ভরের সংরক্ষণ সূত্র। আর ভর এখানে কিসে তৈরি হচ্ছে? শক্তিতে পরিণত হচ্ছে। এই জন্য একটাই সূত্র এখানে বলবো একসঙ্গে, কি বলবো? ভর সংরক্ষণ সূত্র। আরেকবার বলছি দেখো, ভর সংরক্ষণ সূত্র মানে কি? ল অফ কনজারভেশন অফ মাস মানে কি? ল অফ কনজারভেশন অফ মাস মানে কি? পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পদার্থ এক রূপ থেকে অন্য রূপে পরিণত হয়। ঠিক আছে? একইভাবে শক্তি সংরক্ষণ মানে কি? ল অফ কনজারভেশন অফ এনার্জি মানে কি? শক্তিরও কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি কেবলমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হয়। কিন্তু আইনস্টাইনের থিওরি অনুযায়ী যদি কোনো বস্তুর ভর এম ধরা হয় এবং সেই বস্তুর বেগকে যদি সি ধরা হয়, তাহলে এই সমীকরণ এটা। এর মানে কি বলছে? যদি ওই বস্তুর বেগ কত হয়? 3 × 10⁸, মানে আলোর স্পিডে যদি ওই বস্তু চলতে পারে, তাহলে তার যে পদার্থ রয়েছে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? এনার্জিতে। তাহলে এখান তুমি ভর বেগ সংরক্ষণ যে আলাদা আলাদা সূত্র পাচ্ছিলে, ভরের সংরক্ষণ, শক্তির সংরক্ষণ, সেটা না পেয়ে একসঙ্গে পাবা ভর সংরক্ষণ সূত্র। এরপরে দেখো, তাহলে এই চ্যাপ্টারটা এগুলো নেই, এগুলো জাস্ট থিওরি মতো। এখানে এই চ্যাপ্টার কোনো ভূমিকাই নেই, এগুলো কোনো কাজে আসবে না এই চ্যাপ্টারে। কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে হতে পারে। ঠিক আছে? কখনো কখনো এক্সামে আসতে পারে। এইবার এখান থেকে যে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, সেই চ্যাপ্টারটার নাম কি? আমরা বলেছি, প্রথমেই দেখেছি চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ভৌত রাশির পরিমাপ মানে কি? কোনো রাশিকে পরিমাপ করব। তাহলে রাশি কি কোনগুলো? আগে রাশি কোনগুলো? রাশি কি? প্রকৃতিতে যা কিছু দেখতে পাই তাই হচ্ছে রাশি, ফিজিক্সের ভাষায় তাই হচ্ছে রাশি। মানে আমি আমার চারপাশে এই জল দেখতে পাচ্ছি, এই বায়ু দেখতে পাচ্ছি, এই বায়ু অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি না, বায়ু অনুভব করতে পারছি, আলো আলো রয়েছে, শব্দ রয়েছে, এগুলো সব কি দেখবে? বা ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, ঘৃণা রয়েছে, এই সবগুলো কি রাশি? এই সবগুলোই রাশি। তাহলে এই রাশি, এই সবগুলোকেই কি আমরা পরিমাপ করতে পারবো? তাহলে কি এই সবগুলোকে আমরা পরিমাপ করতে পারবো না? কোনগুলোকে পরিমাপ করতে পারবো? যেগুলোকে পরিমাপ করা যায় তাদের কি বলবে? ভৌত রাশি। মানে রাশির মধ্যে দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে ভৌত রাশি, একটা কি রয়েছে? অভৌত রাশি। মানে ভৌত রাশির ইংরেজি নাম যদি দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি, পিকিউ। আর এটা নন ফিজিক্যাল কোয়ান্টিটি, অভৌত রাশি। এক হচ্ছে ভৌত রাশি আর দুই হচ্ছে অভৌত রাশি। অভৌত রাশি কোনগুলো? যাদের পরিমাপ করা যায় না। ভৌত রাশি কোনগুলো? যাদের পরিমাপ করা যায়। কোনগুলো পরিমাপ করা যায়? যেমন তুমি লাইটের স্পিড মাপতে পারবা, লাইটের স্পিড মাপতে পারবা, বা লাইটের তরঙ্গ দৈর্ঘ্য। লাইট কিভাবে ট্রাভেল করে? লাইট এইভাবে ট্রাভেল করে আমরা দেখেছি। শব্দ, বা শব্দ এইভাবে ট্রাভেল করে, লাইটও এইভাবে ট্রাভেল করে। তাহলে এর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি মাপতে পারবো, যাকে আমরা ল্যামডা বলি। এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা এগুলো সব ডিটেলসে পরে জানবো। এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা মাপতে পারি। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি? ভৌত রাশি। যদি আমরা বলি যে হচ্ছে ক্রোধ বা ঘৃণা, বা ভালোবাসা, এগুলো কি তুমি পরিমাপ করতে পারবা? এগুলোকে কি তুমি পরিমাপ করতে পারবা? এগুলোকে পরিমাপ করতে পারবা না, তাই এগুলো কি? অভৌত রাশি। তাহলে দেখো এবার, এই যে রাশিকে আমরা কভাগে ভাগ করেছি? দুভাগে। এক ভৌত রাশি, এক হচ্ছে অভৌত রাশি। ভৌত রাশি কোনগুলো বলেছি? ভৌত রাশি যেগুলো হচ্ছে পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ভর পরিমাপ করা যায়, সময় পরিমাপ করা যায়, আরো অনেক কিছু রয়েছে, এগুলো সব পরিমাপ করা যায়। কোনগুলো পরিমাপ করা যায় না? যেমন হচ্ছে ভালোবাসা পরিমাপ করা যাবে না, ঘৃণা পরিমাপ করা যাবে না, ক্রোধ পরিমাপ করা যাবে না, এগুলো সব পরিমাপ করা যাবে না। এগুলো সব কি? তাহলে অভৌত রাশি। আরো কি রয়েছে? শব্দ পরিমাপ করতে পারবো না। তাহলে শব্দ আমরা কি পরিমাপ করি? শব্দের আমরা বেগ পরিমাপ করতে পারি, বা শব্দের ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি, বা শব্দ তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কিন্তু শব্দ পরিমাপ করতে পারি। একইভাবে আলো পরিমাপ করতে পারি না। তাহলে আলোর কি পরিমাপ করি? আলোর স্পিড পরিমাপ করতে পারি। আলোর বেগ যেরকম একটু আগে দেখালাম, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে আলোর বেগ পরিমাপ করতে পারবো, কিন্তু আলো পরিমাপ করতে পারবো না। তাহলে এগুলো কি? সব অভৌত রাশি। তো প্রথম যে টপিক রয়েছে সেটা দেখো, অভৌত রাশি। বলছে অভৌত রাশি মানে কি? যেসব প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় না তাদের অভৌত রাশি বলে। যেমন বর্ণ রয়েছে, বর্ণ মানে কালারকে তুমি পরিমাপ করতে পারবে না, স্বাদ পরিমাপ করতে পারবে না, ভালোবাসা, আলো, শব্দ ইত্যাদি পরিমাপ করতে পারবে না। তাহলে তাদের কি বলবো? অভৌত রাশি। দেখো এবার ভৌত রাশি কোনগুলো? যাদের পরিমাপ করা যায়। দেখো, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে কি বলে? ভৌত রাশি। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে কি বলে? ভৌত রাশি। কোনগুলো? যেমন হচ্ছে বস্তুর আয়তন মাপতে পারবো, ভলিউম, ভর মাপতে পারবো, ঘনত্ব মাপতে পারবো। কিন্তু এখানে আবার ওটাই এর সাথে লেখা রয়েছে, দেখো অর্ডার মানে কি? গন্ধ পরিমাপ করতে পারবে না, বর্ণ পরিমাপ করতে পারবে না, স্বাদ, টেস্ট পরিমাপ করতে পারবে না। এগুলো সব কি? এগুলো সব অভৌত রাশি। এগুলো সব কি? অভৌত রাশি। এগুলো সব হচ্ছে অভৌত রাশি। তারপরে দেখো,
এইবার হচ্ছে একটা ভৌত রাশির পরিমাপ। এতক্ষণ তো পড়ছি যে ভৌত রাশি কাদের, ভৌত রাশি কোনগুলো, যেগুলোকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলে, ভৌত রাশি। তাহলে একটা ভৌত রাশিকে আমরা কিভাবে পরিমাপ করব, একটা ভৌত রাশিকে আমরা কিভাবে পরিমাপ করব? তাহলে দেখো এখানেই দেখো, এখানেই দেখাচ্ছি। এই একটা ভৌত রাশিকে পরিমাপ কিভাবে করব? আমরা ধরো একটা বস্তুর আয়তন, আমরা বস্তুর আয়তনকে কিসে মাপি? আমরা বস্তুর আয়তন বলতে কি বুঝি? বস্তুর আয়তনকে আমরা কিসে মাপবো? মিটারে, কি মিটারে মাপলে মিটার কিউব হবে। মানে ধরি ধরি একটা বস্তুর আয়তন কত, যে একটা বস্তুর আয়তন, একটা বস্তুর আয়তন, একটা বস্তুর আয়তন কত, 5 মিটার কিউব বা 5 সেন্টিমিটার কিউব। বা একটা বস্তুর ভর, একটা বস্তুর ভর আমরা কত বলবো? একটা বস্তুর ভর আমি বললাম কি 10 কেজি, অথবা বলতে পারি 10 কেজি, অথবা তুমি কত বলতে পারো, 10 গ্রাম বললে, অথবা 10 গ্রাম বললে। তাহলে দেখো, প্রত্যেকটা বস্তুকে মাপার জন্য একটা তার নির্দিষ্ট মান থাকবে, একটা কি থাকবে, একক থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে, একটা একক থাকবে। তার মানে কোনো ফিজিক্যাল রাশিকে, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু মানে সংখ্যা মান, বাংলায় বললে কি হবে, একটা সংখ্যা মান ইন্টু একক। তার মানে কি লিখতে পারি, ভৌত রাশি বলতে, ভৌত রাশির পরিমাপ বলতে কি বুঝি, ভৌত রাশির পরিমাপ বলতে, তাহলে ভৌত রাশির পরিমাপ, এখানে লিখি, ভৌত রাশির পরিমাপ সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে, ভৌত রাশির পরিমাপ সমান সমান কি, সংখ্যা মান, সংখ্যা মান ইন্টু কি, একক, সংখ্যা মান ইন্টু একক, যেটা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। দেখো উদাহরণ দিয়ে দেখিয়েছি। ভৌত রাশির পরিমাণ মানে কি, কোনো ভৌত রাশির পরিমাপ বলতে বোঝায় সঠিক সংখ্যা, কোনো একটা সংখ্যা থাকবে এবং এককের সাহায্যে ওই ভৌত রাশির পরিমাপ, ওই ভৌত রাশিকে প্রকাশ করা হয়। আর ভৌত রাশিকে আমরা কি বলেছি, ভৌত রাশিকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে, ইংরাজিতে, ইংরাজিতে কি বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশিকে আমরা পরিমাপ করব কি করে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাপ করব কি, পি কিউ ইকুয়াল টু একটা সংখ্যা মান, একটা সংখ্যা মান, এই যে ওই ভৌত রাশির সাংখ্যমান বা সংখ্যা মান ইন্টু এককের সাইজ বা একক। এককের সাইজ বলতে কি, সেই এককটাকে সেন্টিমিটার, সিজিএস এ থাকতে পারে, এসআই তে থাকতে পারে বা এফপিএস এ থাকতে পারে, হয়েছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাপ করার জন্য আমরা কি প্রকাশ করব, এন ইউ। এন মানে কি, এন মানে কি সাংখ্যমান বা নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটি পি কিউ ইকুয়াল টু কি, এন ইউ। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি ইকুয়াল টু কি হবে, এন ইউ। ভৌত রাশি ইকুয়াল টু কি, এন ইউ। বাংলায় লিখলে ভৌত রাশি ইকুয়াল টু এন ইউ, যেখানে এন কি, এন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বা সাংখ্যমান, নিউমেরিক্যাল ভ্যালু, বাংলায় বললে কি হবে, সাংখ্যমান। আর ইউটা কি, ইউটা হচ্ছে ইউনিট, বাংলায় বললে কি, একক। তাহলে ভৌত রাশি সমান সমান আমরা কি লিখতে পারি, সাংখ্যমান ইন্টু একক। বাংলায় যদি তোমরা এখান থেকে লেখো, এটা একটা ফর্মুলা কিন্তু, এটা ইম্পর্টেন্ট খুব, নিটের থেকে কোশ্চেন আসবে, আর আগেও এসছে। তাহলে আমরা কি লিখতে পারি, ভৌত রাশি সমান সমান, বাংলায় যদি লিখি তাহলে ভৌত রাশি সমান সমান, ভৌত রাশি সমান সমান মানে ফিজিক্যাল কোয়ান্টিটি সমান সমান কি, সাংখ্যমান ইন্টু একক। এই ভৌত রাশিকে আমরা কি বলবো ইংরেজিতে, ফিজিক্যাল কোয়ান্টিটি। পি কিউ এর চিহ্ন কি দিয়ে প্রকাশ করছি, পি কিউ সমান সমান সাংখ্যমানকে কি বলছি, এন, আর একক কি বলছি, এন ইউ। একককে কি বলছি, এন ইউ না। এইবার যে এন ইউ পেয়েছো, এই এন ইউ এর যদি তুমি গ্রাফ দেখো তাহলে কি হবে, বা একটি নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে কি হবে, মানে একটা কোনো একটা নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে কি হবে, এন ইউটা কি হয়, ধ্রুবক। কোনো একটি নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে কি হবে, কোনো একটি নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট ভৌত ভৌত রাশির ক্ষেত্রে কি হবে, এন ইউ, ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছি, ফিজিক্যাল কোয়ান্টিটি কি, এন ইউ। এই যে এন ইউ পেয়েছি, এন ইউটা কি হবে, ধ্রুবক হবে। মানে এন ইউটা ধ্রুবক মানে কি, এন ইউটা ধ্রুবক মানে তার সাংখ্যমান আর যে ইউনিট তাদের গুণফল কি, ধ্রুবক, তাদের গুণফলটা কনস্ট্যান্ট। যদি তুমি সাংখ্যমান বাড়াও, নিউমেরিক্যাল ভ্যালু যদি এন বাড়াও, যদি তুমি এন বাড়াও কি হবে, যদি তুমি এন বাড়াও তাহলে ইউকে কি হবে, কম হবে। আবার যদি তুমি ইউ বাড়াও তাহলে এন এর মান কি হবে, কম হবে। এইটাই বলছে ধ্রুবক। যদি তুমি এখান থেকে এদের গ্রাফ দেখো, এন আর ইউ এর যদি গ্রাফটা দেখো, দাঁড়াও গ্রাফ, এখানে গ্রাফ আঁকানোটা, এইভাবে ছবি আঁকানোটা কোনো কঠিন হয়, কারণ এই বেঁকে যায়।
এন ইউ। তাহলে এই বরাবর যদি আমরা এন দিই আর এই বরাবর যদি ইউ দিই, তাহলে আমরা কেমন গ্রাফ পাবো? এইরকম একটা গ্রাফ পাবো, এরকম। দাঁড়াও মুছে দিই এটা, কারণ এর উপরে লেখা কঠিন, অভ্যাস না থাকলে একটু লেখা কঠিন, কঠিনের উপরে। কি করছি দেখো, তাহলে এখান থেকে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এন নিই আর এক্স অক্ষ বরাবর যদি ইউ নিই, তাহলে এর যে গ্রাফটা পাবা সেটা কেমন আসবে? এইরকম। এই গ্রাফের নাম কি? এই গ্রাফের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমাপরাবৃত্ত। সমাপরাবৃত্ত আমরা ইংরেজিতে লিখে দিই আগে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা বাংলায় যদি তুমি লেখো তাহলে কি? সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। এখান থেকে তুমি দেখো আরো কিছু, এখান থেকে তুমি এন ইউ সমান সমান ধ্রুবক পেয়েছো, এখানে তুমি এন প্রপোর্শনাল 1/u লিখতে পারো। এখান থেকে কিভাবে লিখলাম দেখো, আমি যদি বলি এন ইউ সমান সমান ধ্রুবককে আমরা কে ধরলাম, ধ্রুবকটাকে কি ধরেছি? কে। তাহলে এন সমান সমান কত হবে? এন সমান সমান কে বাই ইউ। আর আমরা তো জানি ধ্রুবক যখন উঠে যায় তখন প্রপোর্শনাল চিহ্ন আসে, তাহলে এন প্রপোর্শনাল 1/u। তাহলে এন এর মান কত এসছে? এন প্রপোর্শনাল, এন কি, এন আর ইউ এর মধ্যে সম্পর্ক কি? এন প্রপোর্শনাল 1/u, মানে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ। এইবার দেখো এখান থেকে যদি এরকম হয়, আরো কিছু কিছু গ্রাফ এখান থেকে হতে পারে। কি কি গ্রাফ হতে পারে আর? এখান থেকে যদি তুমি দেখো, আমি যদি বলি এই গ্রাফটা কি হবে, যে আমি এখান থেকে এন আর ইউ এর মান দেখেছি, এবার আমি নিলাম এন ইউ, এন ইউ এর সাথে আমি ইউ, তাহলে এর যে গ্রাফ হবে সেটা হচ্ছে ইউনিট এক, যে ইউনিট যে অ্যাক্সেস, ইউনিটের যে অ্যাক্সেস রয়েছে, ইউনিট অক্ষ যে রয়েছে তার সমান্তরাল, ইউ এর সমান্তরালে এই গ্রাফটা পাবো। একইভাবে যদি তুমি এই গ্রাফটা নাও, কোনটা? এই বরাবর যদি তুমি এন ইউ নাও আর সঙ্গে যদি এন নাও, তাহলে এটাও তাই, এর সমান্তরাল পাবা, এর সমান্তরাল পাবা। আর কি কি এখান থেকে আর কি কি সম্পর্ক হতে পারে দেখো, এখান থেকে আর কি কি হতে পারে? এন ইউ সমান সমান ধ্রুবক এসছে না, এন ইউ সমান সমান ধ্রুবক যদি লেখা থাকে, এন ইউ সমান সমান যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এন ওয়ান ইউ ওয়ান সমান সমান এন টু ইউ টু এরকম বলতে ডট ডট করে চলে যেতে পারে, ডট ডট করে কি বলতে পারি। তাহলে এখান থেকে তোমাদের এইটা নোট করতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট নিটের জন্য বা আইআইটির জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিট বা আইআইটির জন্য এই কোশ্চেন ইম্পর্টেন্ট। তো দেখো পরে কি বলছে, নিচের কোনটি ভৌত রাশি নয়? একটা কোশ্চেন দিয়েছে দেখো, নিচের কোনটি ভৌত রাশি নয়। আমরা এতক্ষণ কি পড়লাম? অভৌত রাশি পড়েছি, ওর ব্যাখ্যা দিয়েছি, ভৌত রাশি পড়েছি তার ব্যাখ্যা দিয়েছি। ভৌত রাশিকে আমরা কিভাবে লিখি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে লিখি, দেখো এখানে থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে লিখি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা পি কিউ ইকুয়াল টু এন ইউ বলি, পি কিউ ইকুয়াল টু এন ইউ বলি, এখান থেকে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ বলি, আবার এখান থেকে আমরা এন ওয়ান ইউ ওয়ান সমান সমান এন টু ইউ টু বলি। এগুলো পেয়েছি, এর তিনটে গ্রাফ পেয়েছি। এইবার প্রশ্ন একটা দিয়েছে, সেটা হচ্ছে দেখো নিচের কোনটি ভৌত রাশি নয়? তাপমাত্রাকে পরিমাপ করা যায়, করা যায়, অবশ্যই করা যায়। ভর পরিমাপ করা যায়, করা যায়। ঘনত্ব পরিমাপ করা যায়, যায়। বায়ুকে পরিমাপ করতে পারবো? বায়ু, তাহলে বায়ু পরিমাপ করতে পারবো না, বায়ু তাহলে কি? অভৌত রাশি। বায়ু পরিমাপ করতে পারছি না, কিন্তু বিভিন্ন টাইপের গ্যাস পরিমাপ করতে পারবো। বোঝা গেল? বায়ুতে অনেক ধরনের গ্যাস থাকবে, তাহলে এক একটা গ্যাসকে ওদের ওয়েট সংমিশ্রণটাকে ওয়েট করতে পারবো, কিন্তু বায়ুটাকে পারবো না, তাহলে বায়ুটা কি? ভৌত রাশি নয়। হয়েছে? পরে দেখো এর পরের টপিকে কি বলছে ওখান থেকে, যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এটা নিচে বা আগে যে মেডিকেল এক্সামগুলো হতো, পিএফটি নামে যেগুলো এক্সামগুলো হতো, সেই এক্সামে এই কোশ্চেনটা এসছে। বলছে একটি ভৌত রাশিকে এন ইউ দ্বারা প্রকাশ করা হলো, একটি ভৌত রাশি মানে পি কিউকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এন ইউ দ্বারা প্রকাশ করলাম, যেখানে এন হলো রাশিটির মান, যেখানে এন হলো রাশিটির মান এবং ইউ হলো একক। রাশিটিকে যদি অন্য কোনো এককে প্রকাশ করা হয়, তাহলে এন আর ইউ এর মধ্যে কি সম্পর্ক? এন আর ইউ এর মধ্যে কি? ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ কোনটায় রয়েছে? এন আর ইউ সমানুপাতিক, এন আর ইউ কি? এই যে
এটা মানেই এটা এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ। এখানে ইউজ করা হচ্ছে, এখানে কি এন ইউজ করা আছে, তাহলে কোনটা উত্তর? বি। বোঝা বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো, এইবার যে ভৌত রাশি পেয়েছি, এইবার যে আমরা ভৌত রাশি পাচ্ছি, সেই ভৌত রাশিকে আবার কয়েকটা ভাগে ভাগ করবো। ঠিক আছে, আমরা নিচু ক্লাসে পড়েছিলাম যে ভৌত রাশিকে ভাগ করা গেছে কোন কোন টাইপে, দেখো এখানে এককের উপর বেস করে। আর আগে যখন আমরা নাইনে পড়েছিলাম, নাইনে কি ভৌত রাশিকে দুই প্রকার ছিল, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা কি ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা কি ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি, ভেক্টর কাদের বলবো? যাদের মান ও দিক থাকবে। স্কেলার কাকে বলবো? যাদের মান আর দিক নেই, যাদের মান আছে কিন্তু দিক নেই। আর ভেক্টর কাদের কি বলবো? যাদের মান আর দিক দুই আছে, তাদের ভেক্টর রাশি না। যেমন বল একটা ভেক্টর রাশি, কিন্তু এদিকে দুটি কি স্কেলার রাশি। এদিকে কি ছিল? দুটি হচ্ছে স্কেলার রাশি, দুটি বা স্পিড হচ্ছে স্কেলার রাশি না। তাহলে এখানে এই ফিজিক্যাল কোয়ান্টিটির এটা তো একটা ভাগ আছেই, কিন্তু এটা ছাড়া এককের ওপর যে বেস করে ভাগ রয়েছে সেটা আমরা পড়বো। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ। এটা আমরা ভেক্টর বলে একটা চ্যাপ্টারই রয়েছে, স্কেলার কোয়ান্টিটি কোনো এখানে নেই। ভেক্টর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সে। ভেক্টর ভেক্টর না বুঝতে পারলে নিউটন বুঝতে পারবো না, নিউটনের পুরো ফিজিক্স বুঝতে পারবো না, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স বুঝতে পারবো না, 12 যেটা রয়েছে। দেখো, তাহলে ভৌত রাশি রয়েছে যাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি, যাকে আমরা পি কিউ দিয়ে প্রকাশ করি, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি কিউ দিয়ে প্রকাশ করি। যার মান কি এ নিউ। এ নিউ মানে কি? একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, একটা কি ইউনিট থাকবে। একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা ইউনিট থাকবে না। এই ভৌত রাশিকে, এই ভৌত রাশিকে কি, এই ভৌত রাশিকে দু বা তিন ভাগে ভাগ করা হয়েছিল পূর্বে। কি? একটা প্রাথমিক একক বা মৌলিক একক, যাকে কি বলে? ফান্ডামেন্টাল ইউনিট। একটা প্রাথমিক একক বা মৌলিক একক, যাকে কি বলে? ফান্ডামেন্টাল ইউনিট। আর একটা কি? লব্ধ একক। মানে কি? এই ফান্ডামেন্টাল ইউনিটের সংখ্যা কতগুলো রয়েছে? এই ফান্ডামেন্টাল ইউনিটের সংখ্যা যখন ইউনিট সিস্টেম দেখবো সেই অনুযায়ী ভ্যারি করবে। যদি ইউনিট সিস্টেমকে আমরা, ইউনিট সিস্টেম মানে কি? এককের যে পদ্ধতি রয়েছে, ইউনিট যে সিস্টেম রয়েছে, সেখানে চার রকমের পদ্ধতি রয়েছে। কি কি রয়েছে? সিজিএস পদ্ধতি রয়েছে, আর কি রয়েছে? সিজিএস রয়েছে, এফপিএস রয়েছে, এফপিএস এফপিএস রয়েছে, ফুড পাউন্ডাল সিস্টেম রয়েছে, এফপিএস রয়েছে, এমকেএস রয়েছে, এমকেএস রয়েছে, আর এসআই রয়েছে। তাহলে এমকেএস আর এসআইটা কি? এই এমকেএস এর আপগ্রেডেড ভার্সন, ভার্সন কি এসআই, মানে এমকেএস কে আপগ্রেড করেই কি করা হয়েছে? এসআই ইউনিট তৈরি করা হয়েছে। তাহলে সিজিএস পদ্ধতিতে ফান্ডামেন্টাল ইউনিটকে তিনটে ধরা হয়েছিল, মানে সিজিএস পদ্ধতিতে ফান্ডামেন্টাল ইউনিটকে ডিফাইন করার জন্য তিনটে ধরে দিয়েছে। কি কি? দৈর্ঘ্য, ভর আর সময়, বাস। দৈর্ঘ্য, ভর আর সময় কি সিজিএস ইউনিটে। একইভাবে ইউনিটেও কি, এফপিএসেও কি তিনটেই, দৈর্ঘ্য, ভর আর সময়কেই কি করা হয়েছিল? ফান্ডামেন্টাল ইউনিট। এমকেএসকেও কি কি বলেছে? এই তিনটেই বলেছে, কিন্তু এসআইতে সাতটাকে ফান্ডামেন্টাল ইউনিট ধরা হয়েছে। তাহলে এখানে তিনটে ছিল, আরও চারটে যোগ করে কথা হয়েছে, সাতটাকে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক বা মৌলিক একক। মানে কি? যে একক অন্য কোনো এককের ওপর নির্ভর করে না। ফান্ডামেন্টাল ইউনিট কাদের বলে, বা প্রাথমিক একক বা মৌলিক একক কাদের বলে? যারা অন্য কোনো এককের ওপর নির্ভর নেই। ফান্ডামেন্টাল একক থেকে যেসব একক তৈরি হয়, যেসব একক ফান্ডামেন্টাল একক থেকে তৈরি হয় বা তার উপর ভিত্তি করে তৈরি হয়, তার উপর বেস করে থাকে যে ওটার মাধ্যমে আমি তৈরি হব, তাদের কি বলে? ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। তাদের কি বলে? ডিরাইভড একক বা লব্ধ একক। আর একটা একক ছিল, সেটার নাম কি? সম্পূরক একক। সম্পূরক একক ইংরাজি কি? সাপ্লিমেন্টারি। কি কি ছিল? এক তো কোণ ছিল, আর ঘন কোণ ছিল। এই দুটো আমরা পরে জানবো, কোণ আর ঘন কোণ একসাথে সব কিছু জানা যাবে না। কোণ আর ঘন কোণ। তাহলে সাপ্লিমেন্টারি ইউনিটকে কি? কোণ আর ঘন কোণ। কিন্তু 1995-এ কি করা হয়? 1995-এ, বা তারিখ একটু ভুলও হতে পারে, আমার মনে নেই, 1995 সাল মনে হয়, আই থিঙ্ক 1995 হতে পারে। 1995 সালে কি করা হয়? এই সম্পূরক কোণটাকে এই লব্ধ এককের মধ্যে নিয়ে চলে আসা হয়। মানে এই সম্পূরক কোণ কি কি ছিল? কোণ আর ঘন কোণ ছিল না, একেও কি করা হয়? লব্ধ এককের মধ্যে নিয়ে আসা হয়। লব্ধ এককের মধ্যে নিয়ে আসা হয়। মানে লব্ধ একক কোনগুলো বলো তো? লব্ধ একক কি? লব্ধ একক যারা এই একক থেকে তৈরি হবে, তারা সবাই লব্ধ একক, তারা সবাই লব্ধ একক। সেগুলো তো ছিল, তাছাড়া এক্সট্রা আরো দুটো নিয়ে আসছে, কোণ আর ঘন কোণ, যেগুলোকে আগে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হতো। সেইটা বাদ দিয়ে এখানে করা হয়েছে 1995-এর পর থেকে। হয়েছে? খেয়াল তো ইম্পর্টেন্টই। এরপরে দেখো কি বলছে, এরপরে যেটা রয়েছে, তাহলে আমরা এখন আলাদা আলাদাভাবে পড়বো। তাহলে আমরা আরেকবার বোঝানোর চেষ্টা করি তোমাকে, যে ভৌত রাশিকে আমরা তিন ভাগে ভাগ করতে চেয়েছিলাম, পূর্বে করা ছিল, সেটাকে চেঞ্জ করে কি করে দিয়েছে? লব্ধ এককের মধ্যে কোণ আর ঘন কোণ করা হচ্ছে। তাহলে এখন দুটোই রয়েছে, একটা প্রাথমিক একক, একটা লব্ধ একক না। প্রাথমিক একককে ইংরাজিতে কি বলে? ফান্ডামেন্টাল ইউনিট বলে। প্রাথমিক একক আর নাম কি? মৌলিক একক রয়েছে। আর কি? লব্ধ একক রয়েছে। প্রাথমিক একক কি? যেইগুলো অন্য কোনো এককের উপর ভিত্তি করে চলে না, যারা নিজেরাই বস, ওরা হচ্ছে কেবলমাত্র
ওদের এককের মাধ্যমে অন্য একক তৈরি হবে, তারা কি সব ডেরাইভড একক বা লব্ধ একক। এই ফান্ডামেন্টাল এককের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম মানে 3টে করে রয়েছে, কিন্তু এসআই কটা রয়েছে? ফান্ডামেন্টাল ইউনিটের সংখ্যা কটা? 7টা। ফান্ডামেন্টাল ইউনিটের সংখ্যা কত? 7টা। এই 7টা সংখ্যার মাধ্যমে সমস্ত লব্ধ একক তৈরি, সমস্ত লব্ধ একক তৈরি, তারা কি হবে? সমস্ত লব্ধ একক তৈরি হয়েছে। তাহলে এখন আমরা এসআই সিস্টেমটাকে দেখব। দেখো একক পদ্ধতিতে এ পড়ে নেবা একটুখানি, গল্পের মতো আছে, আমি যেটা নোট মতো করাচ্ছি সেটা দেখো। নোট মতো যেটা দেখো, সিস্টেম অফ ইউনিট মানে একক পদ্ধতি, সিস্টেম অফ ইউনিট। দেখো কি বলছে, 3টে রয়েছে, সিজিএস সিস্টেম, এপিএস সিস্টেম আর কি এমকেএস সিস্টেম। 4টে আমি বলবো পরে, এরপরেই। এখানে দেখো এমকে এই যে সবার রয়েছে। সিজিএস সিস্টেম মানে কি বলছে? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস সিস্টেম মানে কি ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড। একইভাবে ফুট পাউন্ড সেকেন্ড মানে কি? ফুট পাউন্ড সেকেন্ডের ফুল ফর্ম কি? ফুট পাউন্ড। এটা এপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড। আর এমকেএস মানে কি? মিটার, সরি, মিটার কিলোগ্রাম আর সেকেন্ড, এমকেএস তে। এবার দেখো ফান্ডামেন্টাল ইউনিটের সময়, ফান্ডামেন্টাল ইউনিটে কি সিজিএস সিস্টেমে কটা ধরা হয়েছে? 3টে। এমকেএসে কটা? 3টে। ফুট পাউন্ডে এফপিএসে কটা? 3টে। কি কি দৈর্ঘ্যের একক কি ধরা হয়েছে? সেন্টিমিটার ধরা হয়েছে। ডিফাইন করা হয়েছে সেন্টিমিটার দিয়ে, এটা কি ফুটে দিয়ে, আর এটা কি মিটার দিয়ে। এটা কি কিলোগ্রাম, এটা কি ভর গ্রামে করা হয়েছে না, এটা ভর গ্রামে। এটা কি পাউন্ড এলবিতে, এটা কি কেজিতে। সময় কি এখানে? সেকেন্ড। সময় এখানেও কি সেকেন্ড, এখানেও কি সেকেন্ড। বোঝা গেছে? এবার আসো, এইবার দেখো, এইবার পরে আমরা এর সঙ্গেই এই যে এসআই সিস্টেম এমকেএস রয়েছে, এর সঙ্গে আরো 4টে আসবে। 4টে যখন ফান্ডামেন্টাল ইউনিট আরো যুক্ত হবে, 4টে যখন মৌলিক একক আরো যুক্ত করবো, তাহলে টোটাল কত? ওপরে 3টে, নিচে কটা? 4টে, 7টা, টোটাল 7টা। টোটাল টোটাল 7টা। এই সাতটাকে আমরা কি বলবো? এই সাতটাকে আমরা হচ্ছে এই সাতটাকে আমরা এসআইতে ফান্ডামেন্টাল ইউনিট বলবো। এসআইতে ফান্ডামেন্টাল ইউনিটের সংখ্যা কত? 7টা। দেখো 7। এবার দেখো এই যে একক রয়েছে, সিজিএস রয়েছে, এফপিএস রয়েছে আর এমকেএস রয়েছে, এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক, কি কি সম্পর্ক রয়েছে দেখো। প্রথম দেখো বলছে লেন্থ মানে দৈর্ঘ্য, বলেছে দৈর্ঘ্যকে কিসে লিখে? সেন্টিমিটার। এতে কিসে লিখবে? ফুট। এতে কি লিখবে? মিটার। তোমাদের বইয়ে এটা দেওয়া আছে। এবার দেখো এক, এটা এককের মধ্যে দেখো। এবার আমি বলছি 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার হয়? 1 মিটার মানে আমরা ছোটবেলার থেকে জানছি 100 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার। 100 মানে কি? 10 স্কোয়ার না? তাহলে 10^2 এত সেন্টিমিটার। এইটা মানে কত হবে? 3.28 ফুট। 3.28 ফুট। বোঝা গেছে? মানে 1 মিটার মানে কত ফুট? 3.28 ফুট। ভর যদি বলো 1 কেজি মানে কত? 1 কেজি মানে কত হবে? 1 কেজি মানে কি? 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কি? 10^3। এত গ্রাম। এত গ্রাম মানে কত হবে? 2.2 মানে 1 কেজি ভরকে যদি তুমি এফপিএস এ নিয়ে যাও, 1 কেজি ভর যদি এফপিএস এ ট্রান্সফার করো, তার মান কত হবে? 2.2 এলবি। তার মান কত হবে? 2.2 এলবি। আর সেকেন্ডের মধ্যে সব একই। সেকেন্ডে সিজিএস এও যা, এফপিএস এও তাই, এফপিএস এও তাই, এমকেএস এও তাই, আর এসআই তেও তাই। তারপরে দেখো ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থকে ব্রিথ বলে, বি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে দৈর্ঘ্যকে আমরা কিসে মাপবো? মিটারে মাপবো। প্রস্থকে কিসে মাপবো? মিটারে। তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে? মিটার স্কোয়ার। তাহলে আমি যদি 1 মিটার স্কোয়ার বলি, 1 মিটার স্কোয়ার মানে কত সেন্টিমিটার হবে? আমরা তো জানি 1 মিটার মানে কত হয়? 1 মিটার মানে কত হয়? 100 মানে 10^2 সেন্টিমিটার। 10^2 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো স্কোয়ার রয়েছে, মিটার স্কোয়ার, তাহলে এরও স্কোয়ার হবে। তাহলে 2 দোকানে 4, তাহলে 10^4 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার মানে কত? 10^4 সেন্টিমিটার। সমান সমান কত? 10^4 সেন্টিমিটার সমান সমান কত? 10.764 ফুট স্কোয়ার। এটা এফপিএস এ দেওয়া আছে, এটা এসআই এমকেএস এ দেওয়া, এটা কি সিজিএস এ দেওয়া, এটা কি এফপিএস এ দেওয়া। একইভাবে আয়তন দেখো, আয়তন মানে কি? আয়তন মানে তুমি যদি বলো, আয়তন মানে হচ্ছে মিটার কিউব। আয়তন মানে কি? মিটার কিউব। এসআইতে আয়তনের একক কি? মিটার কিউব। এসআইতে আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার হয়? 100 মানে 10^2, তার 10 স্কোয়ার এত সেন্টিমিটার। এখানে দেখো কিউব আনতে হবে, তাহলে এখানেও কিউব করতে হবে। সেন্টিমিটার কিউব করতে গেলে এই সামনে যা আসে তারও কিউব হবে। তাহলে কত আসছে? 1 মিটার কিউব মানে 10^6 সেন্টিমিটার কিউব। এখানে দেওয়া আছে দেখো।
1 মিটার কিউব মানে 10⁶ সেন্টিমিটার কিউব সমান সমান কত? 35.3 ফুট কিউব, 35.3 ফুট কিউব। একইভাবে ঘনত্বটা দেখো, ঘনত্বের একক কি হবে? ঘনত্বের একক কি হবে? এসআইতে একক কি হবে? ঘনত্বের এসআইতে একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআইতে একক কি হবে? কেজি পার মিটার কিউব। আর সিজিএস একক কি হবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই কেজিটাকে তুমি গ্রামে নিয়ে যাও প্রথমে। 1 কেজি মানে কত গ্রাম হবে? 1 কেজি মানে কত গ্রাম হবে? দেখো 1 কেজি মানে কত? 1 কেজি মানে কত গ্রাম হবে? 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 মানে 10⁻³ আর নিচেরটা দেখো কেজি পার মিটার কিউব। 1 মিটার মানে কত হয়? 1 মিটার মানে কত? 1 মিটার মানে কত স্কোয়ার? 10 স্কোয়ার। 1 মিটার মানে কত? 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার বসাও এখানে, 10 স্কোয়ার। তাহলে এরও কিউব হবে। তাহলে এই দেখো এরও কিউব হলে ওপরে 10 এর কিউব থাকবে আর নিচে 10⁶ হবে। তাহলে এই 10⁻³ সে 10⁶ কাটছে, তাহলে নিচে কত পড়ে থাকছে? 10⁻³ 10⁻6 মানে 10⁻³ ইন্টু 3, তাহলে 3 কাটছে 1/10⁻³ 1/10⁻³ মানে এটাকে লেখা যায় 10⁻³ 10⁻³ অথবা এটাকে যদি ভাগ করো 0.01 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটা এখানে দেওয়া আছে দেখো এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর ওটার মানে যখন তুমি এফপিএস এ নিয়ে যাবো তখন কত হবে? 0.0625 এলবি পার মিটার স্কোয়ার। এলবি কি? ভরের একক। আর এটা ফুট তার কিউব। একইভাবে ত্বরণের এককটা দেখো, ত্বরণ একক দেখো, ত্বরণের এককটা যদি দেখো, ত্বরণ মানে কি? ত্বরণ মানে এখান থেকে আমরা ইয়ে নিয়ে নিচ্ছি, দাও একটা স্লাইড নিচ্ছি। দেখো ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক হচ্ছে, ত্বরণের এসআই একক হচ্ছে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও। তাহলে আমরা তো জানি 1 মিটার সমান সমান কত হয়? 1 মিটার সমান সমান 10 স্কোয়ার। 1 মিটার সমান সমান 10 স্কোয়ার কত? সেন্টিমিটার। তাহলে এই এখানে কত হচ্ছে? তাহলে 1 মিটার সমান সমান 10 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ত্বরণের দেখি তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান কত? 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। 10 স্কোয়ারকে কীভাবে লেগেছে? 100। আর কত হবে? আমি ত্বরণ বলছিলাম না, হ্যাঁ ত্বরণ। আর কত হবে? 3.28 ফুট, ফুট পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে বেগেরটাও তাই, বেগের একক কী হয়? মিটার পার সেকেন্ড। আর ত্বরণ একক কী হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই, খালি এখানে কী হবে? সেকেন্ড হবে। তাহলে এটা দেখো 1 মিটার পার সেকেন্ড সমান সমান কত? 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। আর কত? 3.28 ফুট পার সেকেন্ড। একইভাবে বলের একক কী হবে দেখো, বলের এসআই একক কী হয়? নিউটন। আর সিজিএস একক কি? ডাইন। 1 নিউটন সমান সমান কত? এটা জানি 10⁵ ডাইন, ছোটোবেলার থেকে পড়ে এসছো 9-এ। ওইটাকেই যদি তুমি ফুট পাউন্ডালে দাও, এফপিএস এ বের করো, এফপিএস এ তখন কত হবে? 7.23 পাউন্ডাল, 23 পাউন্ডাল হয়েছে। একইভাবে দেখো চাপের একক কি হবে? চাপের একক এসআইতে কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার, বা যাকে আমরা পাস্কেল বলি। নিউটন পার মিটার স্কোয়ারকে আর এক নাম কি? পাস্কেল। নিউটন পার মিটার স্কোয়ার এক নাম কি? পাস্কেল। 1 পাস্কেল সমান সমান কত হয়? 10 ডাইন হয়, 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এক পাস্কেল সমান সমান কত? 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইটাকে যদি তুমি ফুট পাউন্ডাল হিসাব করো তাহলে কত? 0.67 পাউন্ডাল পার ফুট স্কোয়ার। তারপরে দেখো কার্য বা শক্তি। আর কি? কার্য বা শক্তি, এটা এটা একটা ভৌত রাশি। সিজিএস একক কি হয়? এর আর্গ হয়। ফুট পাউন্ডালে কি হয়? ফুট পাউন্ডালে কি হবে? ফুট পাউন্ডাল হবে, ফুট পাউন্ডাল হবে না। এপিএস এ কি হবে? ফুট পাউন্ডাল। আর এমকেএস এ কি হবে? জুল। এমকেএস এ কি হবে? জুল। তাহলে 1 জুল সমান সমান কত? 10⁻7 আর্গ। যেকে ফুট পাউন্ডালে নিলে কত হবে? 23.7 ফুট পাউন্ডাল। ক্ষমতার একক কি হয়? আর্গ পার সেকেন্ড। এটা কি হবে? ফুট পাউন্ডাল পার সেকেন্ড। ওয়াট, এটা কি বলবো? এমকেএস একক কি হয়? এমকেএস একক হচ্ছে ওয়াট হয়। জুল পার সেকেন্ডকে কি বলে? ওয়াট। এর আরেকটা একক হচ্ছে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডের আরেক নাম কি? ওয়াট। তাহলে 1 ওয়াট সমান সমান কত? 10⁻7 আর্গ পার সেকেন্ড, যাকে কি বলবো? 23.7 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। দেখো বোঝা গেছে? এবার দেখো চলে আসো পরে, পরের টপিকে কি বলছে। এবার একটা একটা করে পড়তে হবে। প্রাথমিক একক বা মৌলিক একক। প্রাথমিক একক বা মৌলিক একক কোনগুলি? যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না। এই যে প্রাথমিক একক বা মৌলিক একক, যেসব ভৌত রাশি একক অন্য কোনো প্রাথমিক একক বা মৌলিক একক, এখানে একটা এরম হবে, হ্যাঁ, যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভর করে না তাদের মৌলিক একক বা প্রাথমিক একক বলে। মৌলিক একক বা প্রাথমিক এককের সংখ্যা এসআইতে কত? 7টা রয়েছে। এসআইতে কটা রয়েছে? 7টা। সিজিএস যদি দেখো, সিজিএস, এফপিএস, ফুট পাউন্ডাল সিস্টেম, আর কি এমকিএস, এতে কতগুলো ধরা হয়েছিল? 3টে।
আর এই এমকেএস এর আপগ্রেড ভার্সন কত? 7টা, যাকে কি বলবো এসআই তে। এই 7টার নাম কি দেখো, এই 7টা পড়তে হবে। একটা দৈর্ঘ্য, এক কি দৈর্ঘ্য যাকে লেন্থ বলে, দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স দিয়েও লিখতে পারি, এল দিয়েও লিখতে পারি, আর দিয়েও লিখতে পারি। আর দৈর্ঘ্যের এসআই একক কি হয়? মিটার হয়। এই যে সেই মিটার, এই যে সেই মিটার। আর মিটারকে আমরা কিভাবে প্রকাশ করি? ছোট হাতের এম দিয়ে। ভরের এসআই একক কি হবে? ভরের এসআই একক কেজি হবে, কিলোগ্রাম। যাকে কিভাবে লিখবো? কেজি। যাকে আমরা কোন ভাষায় লিখবো? ছোট ভাষার এম দিয়ে প্রকাশ করব, সিম্বল এম দিয়ে ছোট হাতের। সময় বা সময় অবকাশ, সময় মানে কি আর সময় অবকাশ মানে কি? সময় অবকাশ মানে ডিফারেন্স, মানে তো এ থেকে বিতে গেছে, এ 4 ঘন্টা লেগেছে এখান থেকে এখানে যেতে, 4 ঘন্টা থেকে যাত্রা শুরু করেছে এখানে 6 ঘন্টায়, তাহলে 6 - 4, এই যে 2 ঘন্টা এসছে, এটা হচ্ছে সময় অবকাশ মানে ডিফারেন্স। এই একক তো একই হবে, তাহলে সময় বা সময় অবকাশ মানে হচ্ছে টাইম বা ডিউরেশন। কত? একে টি দিয়ে, ছোট হাতের টি দিয়ে প্রকাশ করি, যাকে আমরা সেকেন্ড বলি, যাকে ছোট হাতের এস দিয়ে লিখি। তড়িৎ প্রবাহ মানে কারেন্ট, ইলেকট্রিসিটি, যা ইলেকট্রিক কারেন্ট, যাকে আমরা কি বলি? যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, বড় হাতের আই বা ছোট হাতের আই। এর এসআই একক কি? অ্যাম্পিয়ার। এসআই একক কি? অ্যাম্পিয়ার। একজন বিজ্ঞানী ছিল যার সিম্বল কি? এ, বড় হাতের এ। এরপরে তাপগতি ও তাপমাত্রা, এই তাপগতি ও তাপমাত্রা বলো বা তাপমাত্রা বলো, একে তাপমাত্রাকে আমরা কি বলি? তাপমাত্রাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, না, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। আর এর একক কি হবে? এর এসআই একক কি হবে? কেলভিন, কে। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ যাকে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলে, যাকে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলে, যাকে আমরা কি, যাকে আমরা মোল বলি, মোল। যাকে আমরা মোল বলি, মোলকে এইভাবে লেখা হয় এমও এল বা এমও এল ইউ লেখা হয়, এমও এল ইউ লেখা হয়। আর কি? একে ছোট হাতের এন দিয়ে লেখা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা বড় হাতের এন হয়, এটা মনে রাখবা। একইভাবে দীপন পা বললো লুমিনাস ইন্টেন্সিটি মানে কি? লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা আইভি দিয়ে লিখছি এরা, যার একক কি? ক্যান্ডেলা। আর ক্যান্ডেলা কি দিয়ে লেখা হয়? সিডি দিয়ে। ক্যান্ডেলা কি দিয়ে লেখা হয়? সিডি দিয়ে। পরে চলে আসো, দেখো পরের টপিকে কি বলছে এবার দেখো, কিছু কোশ্চেন রয়েছে এবার, যতটা পড়েছি তার উপর বেস করে কিছু কোশ্চেন রয়েছে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো সেটা, তাহলে প্রাথমিক একক, এই প্রাথমিক একক 7টা রয়েছে, এই 7টা মুখস্থ করতে হবে। এই 7টা এককের উপর বেস করে আমরা কি তৈরি করব? লব্ধ একক তৈরি করব, লব্ধ একক হয়েছে। আর এখন আমরা লব্ধ একক পরের নেক্সট ক্লাস থেকে চালু করব। তো আজকে কিছু এককের ওপর অঙ্ক রয়েছে, সেটা করবো। দেখো, একটি অসিলেটর, একটি অসিলেটরের ডাম্পিং ফোর্স, এটা নিটে এসেছিল এই কোশ্চেন, নিট মানে পিএমটিতে এসেছিল, পিএমটিতে আগে যে পিএমটি হতো সেটাতে এই কোশ্চেন এসেছিল। একটি অসিলেটরের ডাম্পিং ফোর্স সরাসরি বেগের সাথে সমানুপাতিক, মানে কি? একটি অসিলেটরের ডাম্পিং ফোর্স, ডাম্পিং ফোর্সকে আমরা এফ দিয়ে লিখলাম, এফ সমানুপাতি বেগের সাথে, কি বলেছে? সমানুপাতি। সমানুপাতি চিহ্ন কি? এইটা বি। তাহলে সমানুপাতিক ধ্রুবকের একক কি হলো? তাহলে সমানুপাতিক ধ্রুবকের একক কি হবে বলেছে, তাহলে সমানুপাতিক ধ্রুবকের এককটা কি হবে দেখো, কিভাবে লিখবো? এখান থেকে আমরা কি করতে পারি? এইটাকে যদি আমরা এফ সমান সমান, বাস্তবে এটা নেগেটিভ হয়, মানে এর বস্তুর বেগ আর বলের দিক কি হয়? আলাদা হয়, তার জন্য এর মান কি হয়? নেগেটিভ। তার দরকার নেই নেগেটিভ। এফ সমান সমান আমরা কে ভি লিখলাম, কে কেন লিখলাম? এই প্রপোর্শনাল চিহ্ন তুলে কে নিলাম, প্রপোর্শনাল চিহ্ন তুলে কি নিয়েছে? সমান সমান। এর জন্য একটা ধ্রুবক আনতে হবে যার নাম কি? কে। এই কেরই এককটা চেয়েছে, কেরই একক চেয়েছে। আমরা এককটাকে জন্য এখানে আমরা কিছু অপশন দিয়ে দিচ্ছি। কি কি অপশন হতে পারে দেখো, কি কি অপশন থাকতে পারে, এই অপশনটা লিখে নাও, কারণ এই অপশনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে। দেখো, কেজি, কেজি থাকবে, আর কি থাকতে পারে? মিটার সেকেন্ড ইনভার্স, অপশন এ। বিতে কি থাকতে পারে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। সিতে কি থাকতে পারে? কেজি সেকেন্ড ইনভার্স। আর ডি অপশনে কি থাকবে? কেজি সেকেন্ড থাকলো, কেজি সেকেন্ড, না থাক। তাহলে এখান থেকে আমরা এই কে এর এককটাই চেয়েছি, তাহলে আমরা এখান থেকে কে সমান সমান লিখতে পারি এফ বাই ভি। এফ মানে কি? বল। এফ মানে ছোটবেলায় পড়ে এসছো 9-এ, এম এ। বল মানে কি? ত্বরণ, এম ইন্টু ত্বরণ, না, এম এ বাই ভি, এম এ বাই ভি, এম এ বাই ভি। এম এর একক তো এমই হবে, না, এম এর একক কি? এসআই একক কেজি, চিহ্ন তো এ কি হবে? কেজি। এর একক কি হবে? এ মানে ত্বরণ, ত্বরণ একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাই এর একক কি হয়? বেগের একক মিটার পার সেকেন্ড। যদি না বুঝো তাহলে এখান থেকে আমি আরো খুলে লিখছি, এখান থেকে দেখো, তাহলে কেজি ইন্টু মিটার ইন্টু, এইটা উপরে উঠলে কি হবে? পাওয়ার উপরে উঠলে -2 হয়, হয়েছে। একইভাবে মিটার
আর এস এর পাওয়ারে কিছু নেই মানে ওয়ান, ওয়ান ওপরে উঠলে কত হবে -1। তাহলে এখান থেকে এম আর এম কাটছে, এখান থেকে -2, এখানে কটা আছে এস -2, মানে এখানে দুটো আছে এখানে একটা আছে, তাহলে একটা কাটছে, কি পড়ে থাকবে তাহলে একটা -1 পড়ে থাকবে, একটা কত পড়ে থাকবে -1। তাহলে কি হচ্ছে কেজি সেকেন্ড ইনভার্স, তাহলে কি হচ্ছে কেজি সেকেন্ড ইনভার্স, তাহলে কোনটা উত্তর কেজি সেকেন্ড ইনভার্স, এটা উত্তর, তাহলে সি। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে কিন্তু নিট লেভেল বা যেই লেভেল বেস করে পড়ানো। পরেরটা দেখো, নিচের কোনটির মাধ্যমে তাপমাত্রাকে লব্ধ একক হিসাবে প্রকাশ করা যাবে? আমরা একটু আগেই পড়েছি যে এসআইতে ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক এককের সংখ্যা কোনটা, 7টা। কি কি রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, যদি আমরা লিখি, এক হচ্ছে দৈর্ঘ্য, দুই হচ্ছে ভর, তিন হচ্ছে সময়, চার হচ্ছে তাপমাত্রা, পাঁচ হচ্ছে কি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি, পাঁচ। ছয় হচ্ছে কি পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ না পরিমাপ দেখে নেবে তাও, পরিমাপ, হ্যাঁ পদার্থের পরিমাপ, তাহলে পদার্থের পরিমাপ। আর পরেরটা হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দেখো পরেরটা রয়েছে কি দীপন প্রাবল্য, হয়েছে। তাহলে এই সাতটা রয়েছে, এই সাতটা, এই সাতটা কি রয়েছে, এই সাতটা হচ্ছে মৌলিক একক, এই সাতটা হচ্ছে কি মৌলিক একক, যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, একে আমরা ভর কেজিতে লিখি, তাই তো। এর একক কি, এর মিটার একক, এর কেজি একক, এর কি, এর হচ্ছে সময়ের একক সেকেন্ড, এর তাপমাত্রা কি কেলভিন একক, এর অ্যাম্পিয়ার একক, এর পদার্থের পরিমাণ মোল হবে, আর এর দীপন প্রাবল্য ক্যান্ডেলা, না এই সাতটা রয়েছে। বলছে নিচের কোনটির মাধ্যমে তাপমাত্রাকে লব্ধ একক, তাপমাত্রা কি এখানে তাপমাত্রা, তাপমাত্রা তো মৌলিক একক, মৌলিক একক, মৌলিক একককে কখনো লব্ধ একক করা যাবে না, মৌলিক একক থেকে অনেক একক তৈরি করা যাবে কিন্তু মৌলিক একককে কখনো লব্ধ একক ভাবে প্রকাশ করা যাবে না। মানে এই তাপমাত্রাকে কি আমরা দৈর্ঘ্য ভর, ভর সময়, ভর সময় বা দৈর্ঘ্য ভর সময় এদের মাধ্যমে প্রকাশ করতে পারবো, পারবো না, তাহলে কোনোটাই নয় উত্তর, কোনোটাই নয়। পরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের একক সিস্টেমে কোনটি শুধুমাত্র ভর দৈর্ঘ্য এবং সময়ের এককের উপর নির্ভর করে না? দেখো কনসেপ্ট বুঝে থাকলে পারবে। সিজিএস এ যদি দেখো সিজিএস পদ্ধতিতে তিনটে ছিল, এফপিএস এও তিনটে ছিল, এফপিএস না এফ, এফপিএস, এফপিএস এও তিনটে ছিল, এমকেএস এও তিনটে ছিল, এসআইতে কটা ছিল, চারটে। এই তিনটে কি কি ছিল, দৈর্ঘ্য ছিল, লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ছিল, ভর ছিল, আর সময় ছিল। এই তিনটে, এই তিন পদ্ধতিতে, তাহলে দৈর্ঘ্য ভর এবং সময়ের এককের উপর নির্ভর করে, শুধুমাত্র নির্ভর করে না, তাহলে কে করে না, দৈর্ঘ্য ভর আর সময়ের উপর শুধুমাত্র এই তিনটে পদ্ধতি, কে কে, এফপিএস করে, এমকেএস করে, সিজিএস করে। এসআইতে কটা একক, এসআইতে সাতটা একক, আরো চারটে কি কি ছিল, আরো চারটে কি ছিল, এক হচ্ছে অ্যাম্পিয়ার, তাই তো, তাপমাত্রা যাকে কেলভিন দিয়ে প্রকাশ করা হয়, ক্যান্ডেলা, দীপন প্রাবল্য আর মোল, এই চারটে অ্যাড করা হয়েছিল, তাহলে এসআইতে সাতটা, তাহলে কোনটা উত্তর হবে এসআই, কোনটা উত্তর এসআই। পরের কোশ্চেন দেখো, একটি নির্দিষ্ট সিস্টেমে সবে তো শুরু করেছি, অনেক হাই লেভেলের কোশ্চেন করানো হবে যখন ধীরে ধীরে আগে চ্যাপ্টারে যাব। এ তো কেবল বেসিক একটা পার্ট পড়ানো হচ্ছে যে প্রাথমিক এককটা কি, যখন আমরা লব্ধ একক পড়বো আরো ডিটেলসে পড়বো। দেখো একটি নির্দিষ্ট সিস্টেমে দৈর্ঘ্য, একটি নির্দিষ্ট সিস্টেমে দৈর্ঘ্য, একটা কমা থাকবে এখানে, একটা কমা হওয়ার কথা ছিল, তাহলে দৈর্ঘ্য কমা ভর এবং সময়ের একক যথাক্রমে, দৈর্ঘ্যকে কত 10 সেন্টিমিটার লিখেছে, ভরকে কত লিখেছে 10 গ্রাম লিখেছে, সময়কে কত লিখেছে 0.1 সেকেন্ড। তাহলে এসআই এককে বলের মান কত, তাহলে এসআই এককে বলের মান কত, বল সমান সমান আমরা কি জানি, এফ সমান সমান এম এ, এফ সমান সমান কি এম এ জানি না, এম এ, এম এর মান কি হয়, এম এর একক কি হয় কেজি হয়, এর একক কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখি মিটার ইন্টু সেকেন্ড s-2, তাই তো। তাহলে কেজি কে আমরা কিসে লিখেছি, কেজি কে দেখো, কেজি, এখানে কেজি কে কিসে দেওয়া আছে, ভর কে কিসে রয়েছে গ্রামে রয়েছে না, ভর কে কিসে রয়েছে, এগুলো সব সিজিএস এ রয়েছে, তাহলে ভর কিসে রয়েছে সেন্টিমিটারে, তাহলে এখানে 10 গ্রাম, না এখানে কত হবে 10 গ্রাম, তাহলে ভর হচ্ছে 10 গ্রাম ছিল, এই গ্রামকে একবারে কেজিতে নিয়ে যাও, তাহলে গ্রামকে একবারে কেজি নিতে গেলে 10 গ্রাম, গ্রামকে কেজিতে নিলে কি হয়
দেখে নাও, 1 কেজি মানে কত হয়? 1 কেজি মানে 100 গ্রাম, সরি 1000 গ্রাম। তাহলে যখন গ্রাম থেকে কেজিতে আসবা তখন 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ মানে কি 10⁻³ দিয়ে ভাগ। তাহলে এটা 10⁻³ এত কেজি হলো, ইন্টু এত কেজি হলো, ইন্টু মিটার। মিটার কি? মিটার হচ্ছে 10 সেন্টিমিটার রয়েছে, তাহলে 10 সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে কত হবে? 10⁻²। কারণ কি, 1 মিটার সমান সমান কত জানো? 10⁻²সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে যখন মিটারে আসবে উল্টো আসছে, তাহলে 10 দিয়ে 10⁻- দিয়ে মানে 100 দিয়ে ভাগ, তাহলে 10⁻² এত মিটার, ইন্টু এসআই সি। এটা কি? এটা হচ্ছে সেকেন্ড রয়েছে, সেকেন্ড মানে কত? 0.1, 0.1 তার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার থাকবে, হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো কি আসছে, এই 10 আর 10 গুণ করলে 10 স্কোয়ার আসছে, বুঝেছো? ইন্টু এই দুটো গুণ করলে কত আসছে? ও 10 আর 10 গুণ করলে স্কোয়ার আসছে, এই দুটো গুণ করলে 10⁻৫ আসছে, 10⁻৫ আসছে। আর এর পাওয়ারে কি ছিল? -2 ছিল, এর পাওয়ারে কি ছিল? -2 গুণ এইটা মানে কত লেখা যায় দেখো, 0.1 কে যদি আমরা এরকম লিখি, দশমিক তুলি 10 আসবে, পাওয়ারে কত? -2, পাওয়ারে কত? -2 না। তাহলে এখানে দেখো, তাহলে 10 স্কোয়ার, এই দুটো যদি ভাগ বিয়োগ করো, জানি 2 টু দি পাওয়ার x মনে করো, আর 2 টু দি পাওয়ার 3y রয়েছে। তাহলে বেসগুলো সমান থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। আর যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ হতো, তাহলে 2 টু দি পাওয়ার x - y হতো। আর আমরা এমনি বেসিক ম্যাথমেটিক্স করাবো। বেসিক ম্যাথমেটিক্স মানে কি, ফিজিক্সের জন্য যে বেসিক ম্যাথগুলো দরকার সেগুলো করাবো যখন কাইনেমেটিক্স এই চ্যাপ্টার, এই বইটার উপর বেস করে করাচ্ছি জন্য এই বইটার প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে স্টার্ট করেছি। তাহলে দেখো এটা কত আসছে? 10⁻³ 5-এর থেকে 2 বাদ দিলে 3, বড়টাকে কি হচ্ছে? মাইনাস, গুণ এটা কত আসছে? এইটা দেখো 1/10 আছে, 10টা যখন উপরে উঠবে তাহলে কত হবে? 10⁻−1 হবে, সঙ্গে কি থাকবে? -2 থাকবে। তাহলে 10⁻³ গুণ এটা কত আসছে? মাইনাস আসছে কি প্লাস, আর 2 কে 2, তাহলে 10⁻²। তাহলে এইটা বেস করলে কত হবে? 10⁻−1 হবে। তাহলে 1/10 মানে কত? এটা মানে 1/10, 1/10 মানে কত? 0.1 নিউটন। 1/10 মানে কত? 0.1 নিউটন। তাহলে কোনটা উত্তর? এটা উত্তর। তাহলে কোনটা উত্তর? এটা উত্তর। বোঝা গেছে? তো দেখো, যে এককের উপর কিছু বেস করে আমরা থিওরি পড়েছি, কিছু একক ট্রান্সফার দেখালাম, কিছু নিউমেরিক্যাল যে রয়েছে, কিছু যে প্রবলেম সলভ থাকে, প্রবলেমকে কিভাবে ডিল করব সেটাও শিখেছি। এরপরে দেখো কি রয়েছে, আর একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে একক লেখার আন্তর্জাতিক পদ্ধতি। মানে একককে কিভাবে লিখবো, যে একক যে পড়লাম, একক যে এই যে এসআই একক রয়েছে, যে এইগুলো রয়েছে, যে এপিএস একক রয়েছে বা এসআই একক রয়েছে, মূলত সেগুলোকে আমরা কিভাবে লিখবো, কিভাবে ব্যবহার করবো। তো দেখো প্রথম যেটা বলছে, এই ইম্পর্টেন্ট নয় এসব, জাস্ট থিওরি অনুযায়ী একবার রিডিং পড়বো তাহলেই। এককের প্রতীকগুলি, একের প্রতীকগুলি মানে এককের চিহ্নগুলি, যেমন হচ্ছে দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের জন্য আমরা দৈর্ঘ্যের জন্য কোন সিম্বল ইউজ করি? মিটার ইউজ করি। তাহলে এই মিটারকে বলছে স্মল লেটারে লিখতে হবে, ছোট হরফে লিখতে হবে, যেমন এম। গ্রামকে বোঝাতে ছোট হাতের জি, সেকেন্ডকে বোঝাতে এস ব্যবহার করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এককের প্রতীকগুলি মানে চিহ্নগুলি বা সিম্বলগুলি সোজা মানে রোমান হরফে বা বাঁকা হরফে, রোমান হরফে মানে সোজা লিখতে হবে, ইটালিয়া কি বলছে, ইটালিয়ান, ইটালিক্স ভাষায় মানে বাঁকা হরফে লিখলে হবে না। মানে এম কে তুমি এমই লেখো, এইভাবে এমই লেখো, এম কে এরম ব্যাকা লেখার দরকার নেই। যে সমস্ত একক বিজ্ঞানীদের নাম অনুসারে, যেমন নিউটন, নিউটনকে তুমি বড় হাতের এন দিয়ে প্রকাশ করো, অথবা পুরো বানান লেখো। পুরো বানান লেখো মানে কি, নিউটন তখন বড় হাতে থাকবে না, নিউটন হবে। মানে তুমি এরম লিখতে পারবে না যে বড় হাতেরটা মানে ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের লিখলাম তারপরে ছোট, এটা লেখা চলবে না। সেটাই বলছে, নিউটনকে তুমি এইভাবে লিখতে পারো, জুলকে এইভাবে লিখতে পারো পুরো নাম, পাস্কেলকেও তুমি এইভাবে লিখতে পারো, অথবা তাদের যে সিম্বল রয়েছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এ, পাস্কেলের পি এ, জুল, কেলভিন, এইভাবে লিখতে পারো। বহু বচনের একক, এককের প্রতীক বদলায় না, অর্থাৎ এককে বহু বচন চিহ্ন ব্যবহৃত হয় না। বহু বচন চিহ্ন মানে কি, মনে করো 2 গ্রাম, 1 গ্রাম রয়েছে, 1 গ্রামের জন্যও তুমি 1 জি লিখবা, 150 গ্রাম বললেও তুমি জি লিখবা, 150 গ্রামের জন্য তুমি তখন জিএস লিখতে পারো না, যেটা প্লুরাল ফর্ম লিখছি, বহু বচন লিখছি, প্লুরাল ফর্ম লিখছি, তা লেখা যাবে না। কোনো এককের মাঝে বা শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, যেমন কেজি, কেজিকে তুমি এইভাবে লিখতে পারো না, বা কে পয়েন্ট জিও লিখতে পারো না।
তাপমাত্রার কেলভিন এককে বলছে, তাপমাত্রাকে যদি তুমি সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে বলো তাহলে কি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে লিখতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কেলভিনে তুমি ডিগ্রি কেলভিন লিখতে পারবে না, কেলভিনে তুমি ডিগ্রি কেলভিন লিখতে পারবে না, সেটাই বলছে, কেলভিনে ডিগ্রি কেলভিন লিখতে পারবে না। এককের প্রতীকে গুণ বীজগাণিতিক নিয়মে হবে, যেমন এম আর এম গুণ করলে, এম আর এম গুণ করলে কি হয়, এম স্কোয়ার হয়। সেম কেজি আর কেজি গুণ করলে কি হবে, কেজি স্কোয়ার হবে। ভাগের ক্ষেত্রেও তাই হবে। দুটি ভিন্ন এককের প্রতীক গুণ বোঝানোর জন্য প্রতীক দুটির মাঝে ডট বা ড্যাশ চিহ্ন বোঝানো যায়, যেমন কি বলছে, দুটো ভিন্ন একক মানে কেজি একটা একক, তুমি কে পয়েন্ট জি লিখতে পারো না, কিন্তু নিউটন আর একটা একক, এম একটা একক, এদের মাঝে তুমি ডট দিতেই পারো, অথবা নিউটন ড্যাশ মিটার এইভাবে লিখতেই পারো। যেমন তুমি বলছো কেজি সেকেন্ড, কেজি সেকেন্ড, কেজি আলাদা সেকেন্ড আলাদা, তাহলে কেজি ডট সেকেন্ড, অথবা তুমি এরকম লিখতে পারো কেজি ড্যাশ সেকেন্ড। কিন্তু তুমি কে পয়েন্ট জি বা হচ্ছে গ্রাম লিখছো, বা অন্য কোনো একক, গ্রাম তো একটাই জি থাকবে, ধরো সেন্টিমিটার হচ্ছে, সেন্টিমিটারকে তুমি সি ডট এম লিখতে পারো না। তারপরে দুটোই এককের ভাগ বোঝাতে, ওই যে দুটি এককের ভাগ বোঝাতে কি বলতে এই ড্যাশ চিহ্ন, এই চিহ্ন বোঝাতে পারো, অথবা মানে জুল পার সেকেন্ডকে এইভাবে লিখতে পারো, অথবা জুল, এই সি এর মাত্রা কত ওয়ান রয়েছে, ওপরে উঠলে কত ইনভার্স, তাহলে জুল ডট সি ইনভার্স এইভাবে লিখতে পারো, অথবা জুল সেকেন্ড ইনভার্স এইভাবেও লিখতে পারো, সি নয় এটা সেকেন্ড হবে, সরি সরি, এস এসি লিখেছি, সি মনে ভুল করে বলে দিয়েছি। তারপর দেখো, একাধিক ভাগ বোঝাতে তির্যক চিহ্ন ব্যবহার করা যাবে না, একাধিক ভাগ বোঝাতে তির্যক চিহ্ন বোঝানো যাবে না, তার মানে কি, মানে যেমন এখানে আসি, যেমন ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে দেখো কি দিয়েছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারই দিয়েছে ত্বরণের একক, হ্যাঁ, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি এইভাবে কে মিটার পার সেকেন্ড লিখতে পারবে না, মানে এই যে এই তীর চিহ্ন, এই ভাগ বোঝাতে দুটো একের বেশি ব্যবহার করা যাবে না, বোঝা গেছে, এই এইগুলো বলছে। তো আজকে আমরা পুরো যে এম, পুরো যে প্রথম থেকে স্টার্ট করেছিলাম, তো প্রথমে যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখলাম, যে প্রাথমিক একক বা মৌলিক একক আর লব্ধ একক, তো প্রাথমিক একক পুরোটা পড়ে ফেলেছি, প্রাথমিক এককের আমরা পুরো কয়েকটা বেসিক অঙ্ক করেছি, আরও কিছু ডিটেলসে অঙ্ক করানো হবে। তো এর পরের দিন আমরা লব্ধ একক স্টার্ট করবো, তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ।